সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যক্ষ মোনায়েম। মোনায়েম ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা ও সালাম। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনার প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে জন দুর্ভোগ কমাতে 25 তারিখকে বেছে নিয়েছেন তারেক রহমান। এটা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ধন্যবাদ। দীর্ঘ 17 বছর 7 মাস আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে অবস্থান করেছে। সেখান থেকে বৃহৎ একটি রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল, সেটা পরিচালনা করেছে। তো উনি আগামীকাল অর্থাৎ 25/12/2025 তারিখে বাংলাদেশে দুপুরের সময় এসে পৌঁছবেন। তো জনদুর্ভোগের কথা যেটা আপনি বললেন, উনি কিন্তু প্রবাসী যে 17 বছর 7 মাস যেখানে ছিল, ওই প্রবাসীদেরকে ডেকে উনি একটা সভা করেছেন। সভা করে বলেছেন যে হিথ্রো বিমানবন্দর, লন্ডনের যে বিমানবন্দর, সেখানে থেকে উনি যখন আসবে বাংলাদেশে, সেখানে যাতে কোনো ধরনের নেতা কর্মী সেখানে অবস্থান না করে ওনাকে আপনার বিদায় অভ্যর্থনা জানানোর জন্য যাতে কেউ না আসে। এর কারণ হলো যে বিদেশের মাটিতে ওখানে যদি জনদুর্ভোগ হয় তাহলে সকলেই আপনার বিরক্ত হবে এবং দেশের ভাবমূর্তি নষ্ট হবে। উনি স্পষ্ট করে বলে দিয়েছে যে আপনারা কেউ হিথ্রো বিমানবন্দরে কেউ যাবেন না, গেলে জনদুর্ভোগ হলে এই বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। তাহলে বুঝেন যে উনি কেমন একজন নেতা, যিনি জনদুর্ভোগের কথা চিন্তা করছে বিদেশের মাটিতে। আর আমাদের দেশে আসার পরে উনি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান, মানিক মিয়া এভিনিউ, এইসব জায়গা উনি সভাটা করতে পারতেন, সম্বর্ধনার অনুষ্ঠানটি রাইট করতে পারতেন। উনি কিন্তু সেটা করেননি। উনি করেছেন কোথায়? 300 ফিট, যেখানে ঘনবসতি নেই, যেখানে আপনার কোনো আশেপাশে খুব ওই পরিমাণে নেই, রাইট। সেই ক্ষেত্রে তো জনদুর্ভোগ হওয়ার সম্ভাবনা ওখানে নেই। এবং ওখানে স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ, যে ওখানে শুধু তারেক রহমানই বক্তব্য রাখবেন, আর কেউ বক্তব্য রাখবেন। তাহলে বোঝা যায় যে একটা সংক্ষিপ্ত অভ্যর্থনা উনি দিবেন। সংক্ষিপ্ত, এটা বাংলাদেশের মানুষ দিবেন, সংক্ষিপ্ত একটা অভ্যর্থনা। তো ইতিমধ্যে সারা দেশ থেকে মানুষ ইতিমধ্যে গতকাল এসছে, আজকে যাও থাকবে, আগামীকাল কিন্তু এটা দুপুর 12টার সময় আপনার যে অভ্যর্থনা হবে দুপুর 12টায়, সেই জায়গার মধ্যে গতকাল থেকে মানুষ এসে অবস্থান করছে। এবং একটা ফেসবুকে দেখলাম যে এক ভদ্র মহিলা, সম্ভবত রাজশাহী থেকে এসছে, উনি 2জন বাচ্চা এবং ওর হাজবেন্ডকে নিয়ে চলে আসছে। এই যে হৃদয়ের টান, বাংলাদেশের মানুষ ভালোবাসার টান তারেক জিয়ার প্রতি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি, দেশনেত্রী এবং খালেদা জিয়ার প্রতি, অর্থাৎ জিয়া পরিবারের প্রতি মানুষের একটা অগাধ বিশ্বাস, আস্থা, ভালোবাসা, হৃদয়ের টান, সেই টানে আগামীকাল আমার মনে হয় যে 50-60 লক্ষ লোকের নিচে ওখানে হবে না, এর চেয়ে বেশি হবে আমরা ধারণা করছি। ইতিমধ্যে আপনার স্টেজের কাজ সমাপ্ত হয়েছে, 900 মাইক রাখা হয়েছে, যেটা মানে আমার মনে হয় যে এই যে আগামীকাল যে অভ্যর্থনা হবে, এটা আমার মনে হয় বাংলাদেশের সর্ববৃহৎ একটা অভ্যর্থনা হবে। সারা দেশের মানুষ, আবার বৃদ্ধ বনিতা সেখানে যে তারেক জিয়াকে অভ্যর্থনা দেবে। এবং নিরাপত্তার ব্যাপারে যদি আমরা বলি, সেখানে নিরাপত্তার বলয় তারা সৃষ্টি করেছে। কারণ আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আপনার ইনকলাব মঞ্চের ওসমান হাদিকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এরকম কিছু কুচক্রী মহল দেশে বিদেশি ষড়যন্ত্র রয়েছে। সেই জন্য তারেক জিয়াকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাই। আমার মনে হয় 1-2 স্তর না, 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা উচিত বলে আমি মনে করছি। এবং সিসিটিভি থাকবে, এটা আমরা জানতে পারলাম। এবং এই যে 300 ফিট, এটা 36শে জুলাই সড়ক
নামকরণ করা হয়েছে। এটা একটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। এই ৩৬শে জুলাই মহাসড়কে আজ এই যে সংবর্ধনা অনুষ্ঠানটা হবে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে আপনার এখানে যে তারা যে একটা কমিটি করে তারা যাতে এটা সুষ্ঠু সফলভাবে হয়, তারা সুষ্ঠুভাবে আপনার এই মঞ্চ তৈরি থেকে আরম্ভ করে নিরাপত্তা বলে থেকে আরম্ভ করে এই যে ট্রেন আপনার 17 রুট রুট থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ট্রেনের লোকজন আসবে। এটা হলো কি জানেন, অনেক অনেক গরিব নেতা কর্মী আছে যারা ট্রেনের ভাড়াটাও নাই, কিন্তু তারা বিনা ভাড়াতে যাতে না আসে এই জন্য দলের পক্ষ থেকে একটা ব্যবস্থা নিয়েছে, যাতে তারা ভাড়া করে নিয়েছে রেল থেকে ট্রেন ভাড়া করে নিয়েছে, যাতে মানে কেউ বিনা টিকিটে না আসতে পারে, যাতে এই ভাড়া বিএনপির যে ভাড়া করা ট্রেন সেই ট্রেনে যাতে তারা স্বচ্ছন্দ আসতে পারে, যেতে পারে, এই ব্যবস্থা করেছে। তো আশা করি যে যে পদক্ষেপগুলি নিয়েছে আমার মনে হয় জনদুর্ভোগ হবে, কিন্তু কোনো ক্ষেত্রেই খুব বেশি একটা জনদুর্ভোগ হবে না, অনেক অংশে কম জনদুর্ভোগ হবে। আপনারা দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল যখন আপনার সমাবেশ করে অনেক জনদুর্ভোগ হয়, এখানে তাদের যে পদক্ষেপগুলি তাতে করে জনদুর্ভোগ খুবই কম হবে এবং মানুষ এটা খুব আনন্দ চিত্তে এই জনদুর্ভোগটা যে কিছুটা হবে এটা মানুষ গ্রহণ করে নিবে, কারণ 17 বছর 7 মাস পরে আমাদের লিডার আসছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে সকল মানুষ একটু জনদুর্ভোগ হলেও তারা এটা হাস্যোজ্জ্বল মুখে মানে তারা অন্তর থেকে ভালোবাসা দিয়ে সেটা গ্রহণ করবে। যেহেতু 300 ফিটটি হচ্ছে শহরের এক পাশে বলা যায়, জি, এটা শহরের মাঝখানে নয়, অর্থাৎ জনদুর্ভোগ হওয়ার ক্ষেত্রে খুব কম হওয়ার সম্ভাবনা রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে বিএনপির চমক। বিএনপিতে কেহ কেহ যোগদান করেছে এবং মনোনয়ন পেয়েছে, তারা কারা? ধন্যবাদ আপনাকে। আমি যদি একটু বলি যে আপনার বিএনপি থেকে যে যুগপৎ আন্দোলন করেছিল 17 বছর 7 মাস বলা চলে, এই যুগপৎ আন্দোলনে অনেকগুলি দল অংশগ্রহণ করেছিল, বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছে। বিএনপি একটা ওয়াদা করেছিল যে যে যারা এই ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য যুগপৎ আন্দোলন অংশগ্রহণ করবে তাদের আসন ছাড় দিবে, এবং যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসে তাহলে সেই শরিক দলগুলোকেও তারা সরকারের ভাগ দিবে, এরকম একটা ঘোষণা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছিল। এরই অংশ হিসাবে আপনার সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে বিএনপি কিছু কিছু আসন এই শরীফদের ছাড় দিচ্ছে। তার মধ্যে রয়েছে মনে করেন এলডিপির রেদওয়ান আহমেদ, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং রাশেদ প্রধান, এনডিএম বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল ইসলাম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ব্রাউনবেড়িয়া থেকে উনি নির্বাচন করবেন। ইতিমধ্যে আপনার ব্রাউনবেড়িয়া 2 এর মনোনয়ন দিয়েছে জোনায়েদ আল হাবিব সাহেবকে। এইভাবে তারা শরিকদেরকে যে আসনগুলি ছেড়ে দিচ্ছে, এইটাতে আমি খুবই ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সাথে সাথে আরেকটা স্টেক হোল্ডার আমি বলবো, সেটা হলো এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তারা কিন্তু এই জুলাই বিপ্লবে একটা বড় ভূমিকা রেখেছে। আমি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো, এইসব ছাত্রদেরকে, তারা একটা নতুন রাজনৈতিক দল করেছে, তারা যাতে সংসদে প্রতিনিধিত্ব করতে পারে তাদেরকেও একটা ছাড় দিয়ে তাদেরকে এই সুযোগটা করে দিবে। তাদেরকে এই যুগপৎ আন্দোলনে তারা ছিল, তাদের মাধ্যমে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর জন্য তাদের একটা ব্যাপক ভূমিকা ছিল। তারা যদি সংসদে যেতে পারে তাহলে তাদের এই কথাগুলো, এই দেশ ও জনগণের কল্যাণে কথাগুলো তারা বলতে পারবে। এই জন্য তা আমি অনুরোধ আবারও করব যে অবশ্যই এনসিপির সাথে আলোচনা ক্রমে তাদেরকে এরকম ছাড় দিয়ে তাদেরকে নির্বাচনের সুযোগ করে দিবে, সংসদে আসার সুযোগ করে দিবে। আর একটা কথা আপনাকে বলি, ইতিমধ্যে
অনেক দল তাদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছে, তারা কিন্তু বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবে। কিন্তু যাদের নিবন্ধন পেয়েছে, দল বিলুপ্তি ঘোষণা করবে না, তারা কিন্তু তাদের মার্কাতে নির্বাচন করতে হবে। যেমন জুনায়েদ সাকির দল হলো আপনার গণসংহতি আন্দোলন, সেখানে ওনার প্রতীক হলো মাথাল। এখন উনি যদি তার দলটা বিলুপ্তি ঘোষণা করে, তাহলে উনি ধানের শীষের প্রতীকে নির্বাচন করতে পারবে, নতুবা ওনার যে প্রতীক মাথাল, ওই মাথাল প্রতীকে নির্বাচন করতে হবে। এটা নির্বাচন কমিশন নির্ধারণ করে দিয়েছে। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আজ ট্রাইব্যুনালে উত্তপ্ত বাক্য বিনিময় আইনজীবীদের মধ্যে। চিফ প্রসিকিউটর এ বিষয়ে সাংবাদিকদের মাঝে কিছু কথা বলেছেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে কোনো দেশে আইন আদালত বলেন, অফিস আদালত বলেন, সব জায়গাতেই একটা নীতিমালা, একটা আইন প্রণয়ন করা থাকে। আইনের ঊর্ধ্বে কেউ না। ইতিমধ্যে যে 15 জন সেনা কর্মকর্তা, তাদেরকে আপনার বিচারের মুখোমুখি করা হয়েছে। তারা প্রথম দাবি করেছিল যে তারা ভার্চুয়ালি কিংবা সেনা ছাউনিতেই তাদের বিচার প্রক্রিয়া করা হোক। এটা কিন্তু বিধিসম্মত না তাদের এই দাবি। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে তাদের এই যে অনৈতিক দাবিগুলো, এটা সরকার মানে নাই, আইন মন্ত্রণালয় মানে নাই, সেজন্য আমি ধন্যবাদ জানাই। ইতিমধ্যে তারা সেনা কর্মকর্তা দাবি করে তারা আইনের কিছু সুবিধা নিতে চাচ্ছে, যেটা কোনোভাবেই আইনের দৃষ্টিতে সঠিক নয়। তারা এই সুবিধা নেওয়ার কোনো সুযোগই নেই। যেখানে আপনার প্রধানমন্ত্রীর রায় হয়েছে মৃত্যুদণ্ড, সেখানে সেনা কর্মকর্তারা তারা অনৈতিক একটা দাবি করবে, এটা মেনে নেওয়া যায় না। যেমন চিফ প্রসিকিউটর দুঃখিত চিফ প্রসিকিউটর সাহেব বলেছেন যে তারা তখন পুলিশে কর্মরত ছিল, তারা তখন সেনা কর্মকর্তা ছিল না। তো সেই ক্ষেত্রে তারা সেনা কর্মকর্তাই হোক আর পুলিশের কর্মকর্তাই হোক, বাড়তি সুবিধা নেওয়ার কোনো সুযোগ এখানে নেই। এবং চিফ প্রসিকিউটর সাহেব বলেছেন উনি যখন আর্গুমেন্ট করবে, তখন সিনিয়র জুনিয়র যে কোনো আইনজীবী হোক, তারা তখন কথা বলতে পারবে না। এটা আইনের বিধানে রয়েছে। তো এটা তো আমাদের মানতেই হবে। উনি যখন বসে পড়বে, তখন অন্যান্য আইনজীবীরা আর্গুমেন্ট করতে পারবে, এটি নিয়ম। এটা চিফ প্রসিকিউটর সাহেব একেবারে আইনের বিধান বলে দিয়েছে, 1972 সালের বিধানে এটা আছে। অতএব এই আইন মেনে যত বিজ্ঞ আইনজীবী হোক, যত প্রবীণী হোক, তাকে আইন অবশ্যই মানতে হবে, আইন মেনে ওনাকে আর্গুমেন্ট করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি যারা দেখবেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।